উচ্চ ফলনশীল ধানের ফাঁদে কৃষক, বরগুনায় চারা গাছে শীষ, ধান না পেয়ে দিশেহারা শতাধিক কৃষক। শরীয়তপুরে অভিযান চলাকালে এসিল্যান্ড মৎস্য কর্মকর্তার উপর হামলার চেষ্টা, পদ্মা সেতু টোল প্লাজার সামনের সড়ক অবরোধ। শেষ দিনে জমজমাট রাকসু নির্বাচনের প্রচারণা, ছাত্রদল শিবিরের ভিপি প্রার্থীর কোলাকুলি, একসঙ্গে কাজের প্রত্যয়। রংপুরে মাছ, মাংস, সবজির দাম স্থিতিশীল, বাড়তি শুধু ডিমের দাম, বাজার মনিটরিংয়ের দাবি। এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান, লক্ষ্মীপুরে ৪৩ বছর পর ৩.৫ একর জমি ফিরে পেলেন মালিক। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। শরীয়তপুরের গোসাইরহাট মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুডা উপজেলার সহকারী কমিশনার ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা। মঙ্গলবার উপজেলার আলাউরপুর ইউনিয়নের চর জালালপুর এলাকার মেঘনার শাখা নদী মোস্তফা ঢালের খালের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্য বিভাগ জানায়, আজ সকালে মাছ বিক্রি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডামুডা উপজেলা সহকারী কমিশনার তারিকুল ইসলাম ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব। এ সময় ব্যবসায়ীরা ট্রলারে মাছ নিয়ে মেঘনার শাখা নদী মোস্তফা ঢালের খালে প্রবেশ করে মাছ সরিয়ে ফেলে। পরে প্রশাসন ও মৎস্য বিভাগ ট্রলারটি জব্দ করে নিয়ে আসার সময় তাদের ওপর হামলার চেষ্টা চালায় ওই সব ব্যবসায়ীরা। পরে উপজেলা সহকারী কমিশনার ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশলে সেখান থেকে চলে আসেন। শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠনের সদস্যরা। এ সময় প্রায় আধা ঘন্টা পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল 11টার দিকে টোল প্লাজার সামনের সড়ক অবরোধ করেন তারা। এর আগে সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় ফরিদপুরকে আলাদা বিভাগ করার প্রস্তাব করা হয়েছে, যেখানে শরীয়তপুর জেলাকে অন্তর্ভুক্ত করা হবে। তবে ভৌগোলিক দিক থেকে শরীয়তপুর থেকে ফরিদপুরের তুলনায় ঢাকার দূরত্ব কম। এছাড়া শরীয়তপুরের সঙ্গে ঢাকার শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, ব্যবসা বাণিজ্যের নিবিড় যোগসূত্র রয়েছে। পদ্মা সেতু চালুর পর থেকে সেগুলো আরও সহজতর হয়েছে। তাই শরীয়তপুরবাসী কোনোভাবেই ফরিদপুর বিভাগে যেতে চায় না। আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শরীয়তপুরবাসী একটাই প্রাণের দাবি, আমরা ফরিদপুরে যাব না, আমরা ঢাকায় থাকব, ঢাকায় আছি, ঢাকায় থাকব। এই ঢাকায় থাকার জন্য যদি কঠোর কর্মসূচি দিতে হয় আমরা সেটা দিব। শরীয়তপুরবাসী 2015 সালে ফরিদপুর বিভাগকে প্রত্যাখ্যান করেছে এবং আজকে সেটার সংক্ষিপ্ত কর্মসূচি ছিল 1 ঘন্টা পদ্মা সেতু ব্লক করে সরকারকে সংক্ষিপ্ত আকারে জানান দেওয়া হলো যে শরীয়তপুরবাসীর অভিভাবক শুধুমাত্র শরীয়তপুরবাসী, এখানে অভিভাবক অন্য কোনো আমলা, কোনো ক্যাবিনেট গ্রুপিং মিটিং কিছুই নয়। শরীয়তপুরবাসী ঢাকার সাথে থাকতে চাচ্ছে, ঢাকার সাথে থাকবে এবং এটার যদি প্রজ্ঞাপন এবং সরকারের কোনো ক্লিয়ার মেসেজ না পায়, পরবর্তীতে আমাদের পদ্মা সেতুর যে 22টি জেলা আছে, পদ্মা সেতুর দক্ষিণে সেই 22টি জেলা অচল করতে শরীয়তপুর বাধ্য হবে। ফরিদপুর বিভাগ হোক, আমি আগেও বলছি, এখনও বলি, আমরা ফরিদপুর বিভাগে যাব না, আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা বিভাগে থাকবো। ঢাকা বিভাগে থাকার জন্য যা কিছু করতে হয় আমরা করব। ইনশাআল্লাহ সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা শান্তিপূর্ণভাবে মোকাবেলা করছি, শান্তিপূর্ণভাবে মোকাবেলা করছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমাদের সাংবাদিক ভাইদের সাথে কথা বলার নির্দেশনা নাই। এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতে যাচ্ছে তারা, তা আমরা এখানে আছি যাতে কোনো আইন। ধানের বীজ রোপণের পরই চারা গাছে ধরেছে শীষ। স্বল্প সময়ে ধানের ফলন আসায় কৃষিতে বিপ্লব হওয়ার কথা থাকলেও সেটাই কাল হয়েছে কৃষকের কপালে। নিম্নমানের ধানের বীজে আগেই চারা গাছে শীষ ধরায় এবছর ধানের ফলন কমে গেছে আশঙ্কাজনকভাবে। এতে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে কৃষি বিভাগ। বরগুনা থেকে নুরুল আহাদ অনিকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত।
বিস্তীর্ণ জমিতে দোল খাচ্ছে সবুজ ফসল। স্বল্প সময়ে বীজে ধান আসায় খুশি হওয়ার কথা থাকলেও মলিন মুখ আর হতাশা নিয়ে বসে আছেন কৃষকরা। আশপাশের সব জমির ধানে ফসল এলেও বিবর্ণ শুধু সাউথ এশিয়ান সিডস কোম্পানির উচ্চ ফলনশীল BR-22 জাতের ধানের ফসল। গেল বছর পাথরঘাটা সদর ইউনিয়নের কৃষকরা সাউথ এশিয়ান সিডস কোম্পানির উচ্চ ফলনশীল বীজ রোপণ করে ভালো ফলন পেয়েছিলেন। চলতি বছরও তারা একই জাতের বীজ নাসির উদ্দিন সর্দারের কাছ থেকে কিনে রোপণ করেন, কিন্তু বীজ রোপণের 15 থেকে 20 দিনের মাথায় চারায় শীষ আসে। এতে করে 3 মাসে অপরিপক্ক ধান কৃষকদের দুশ্চিন্তায় ফেলেছে। এই জমিতে গেল বছর আমি 40 মণ ধান পাইছি। 40 মণ ধান পাইয়ে আমি বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারছি। এবছর আমার এই জমিতে 1 মণ ধানও পামু না। আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি খামু, কি পরমু, আমি কি হরমু। কৃষকদের অভিযোগ কুড়ার প্রতি অন্তত 40,000 টাকার ক্ষতির সম্মুখীন হলেও তাদের দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা করে। তাই যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবি তাদের। আমরা তো সর্বহারা হয়ে গেছি ডান্ডা রুইয়া, এখন আমাদের এই পুরো জায়গা কিল দিয়েছে, সংসারের সর্বোচ্চ আয় ছিল এইটা। এ বিষয়ে ডিলার নাসির উদ্দিন সর্দারের দোকানে যোগাযোগ করলে প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে তিনি স্থান ত্যাগ করেন। বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই। তদন্ত করে দেখেছি যে কৃষকের এই অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। যার কাছ থেকে বীজ ক্রয় করেছে বীজ ডিলার, ওনাকে শোকজ করা হয়েছে এবং বলা হয়েছে যে 3 দিনের মধ্যে যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় এবং 3 দিন পরে তাকে রিপোর্ট করতে বলা হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে নিম্নমানের বীজের কারণে প্রায় 90 একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক ক্ষতি প্রায় 60 লাখ টাকা। মামদুহা রাইসা, জাগো নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শেষ দিনে জমজমাট প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মঙ্গলবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রচারণার এক পর্যায়ে ছাত্রদল ও ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থীদের নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকে পরিবহন মার্কেটে প্রচারণা চালাচ্ছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির। বেলা 11টার দিকে প্রচারণায় সেখানে আসেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। জাহিদকে দেখে সামনে এগিয়ে আসেন আবির। এসেই তারা বুকে জড়িয়ে নেন একে অপরকে। এ সময় সবাই একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা আসলে ভাসছি না, আমরা উঠছি শিক্ষার্থীদের প্রশংসায়। আমরা এত প্রশংসা পেয়েছি, তাদের এত প্রশংসা পেয়েছি যে আমরা আসলে কৃতজ্ঞ, চিরঋণী। এই প্রশংসা পাওয়ার কারণ আপনারা জানেন, আমাদের প্যানেলের আমরা যারা আছি আমরা কিন্তু যোগ্য, মেধাবী এবং সততার পরিচয় দিয়েই এতদিন কাজ করেছি, শিক্ষার্থী বান্ধব কাজ করে এসেছি। আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে যেগুলো অভিযোগ আছে অলরেডি লিখিতভাবে আমরা ইতিমধ্যে জমা দিয়েছি নির্বাচন কমিশনের কাছে। আমরা এ নিয়ে আর কাদা সরাসরি করতে চাই না। আজকে যেহেতু প্রচার প্রচারণার শেষ দিন, আমরা প্রচার প্রচারণা নিয়েই ব্যস্ত থাকতে চাই। পাল্টাপাল্টি অভিযোগ করে সময় নষ্ট করতে চাই না। আমরা যে অভিযোগগুলো প্রশাসনকে দিয়েছি আশা করি সেগুলো তারা আমলে নিলেই আশা করি এটার পদক্ষেপ। কিশোরগঞ্জের পরীক্ষা দিয়ে নৌকার ফেরার পথে পথ হারিয়ে ফেলেন 80 শিক্ষার্থী। সোমবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযানে তাদের উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের এসব শিক্ষার্থী কুলিয়ারচর কেন্দ্র থেকে একটি বড় নৌকায় করে অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু হাওরের গভীরে পৌঁছে অন্ধকারে নৌকাটি পথ হারিয়ে ফেলে। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্পিড বোট নিয়ে হাওরে অনুসন্ধান শুরু করে। পরে গভীর রাতে তাদের পাওয়া যায়। এ বিষয়ে অষ্টগ্রাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন জানান, উদ্ধারকারী দল শিক্ষার্থীদের নিয়ে অষ্টগ্রামে নিয়ে আসে। রাতে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। অনেক সময় পরীক্ষা পরে যে জল পথে, অনেক সময় শুকনা পথেও পরে, কারণ এটা কোনো শিওর হয় না। মাঝে মধ্যে নদী পথে যায়, অনেক সময় পরীক্ষা দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যায়, 5টা-6টা বেজে যায়। আস্তে আস্তে বাসায় যেতে যেতে 8টা-9টা এমনিতে হয়ে যায়। আর আজকে তো ভয়াবহ অবস্থা হয়ে গেছে এমনিতেই। রাস্তায় আপনার রাস্তা ভুলে আর কি, নদী পথে রাস্তা ভুলে এখন নৌকা আর যেতে পারতেছে না। আমি মনে করি আগামী পরীক্ষা যাতে আমাদের অষ্টগ্রাম অথবা মিঠামন বা ইটনা 3 থানার মধ্যে যে কোনো এক থানায় হয়। আমাদের বাটি অঞ্চলের পরীক্ষার্থীরা এই যে দেখেন
ভয়ানক দুর্ঘটনার মুখোমুখি হয়েছে। আগামী বছর যেভাবেই হোক প্রয়োজন আমরা আন্দোলনে নামবো, তারপরেও আমাদের এই পরীক্ষার কেন্দ্র অবশ্যই আমি রাখবো ইনশাল্লাহ। এই যে সমস্যাটার মধ্যে আজকে আমরা পড়েছি এটা আজকে নতুন, আমরা গত বছরও ভয়াবহ জ্বরের কবলে পড়েছিলাম। এই বছর আমরা প্রায় 3.5 ঘন্টা যাবত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও শ্রেণীকক্ষ ভাঙচুরের ঘটনায় মার্কেটিং বিভাগের 8 শিক্ষার্থীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। উক্ত ঘটনার প্রেক্ষিতে 5 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এমন তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী। বহিষ্কারের পর এই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত জেএনজি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার মার্কেটিং বিভাগের 16তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার অপুর সঙ্গে খেলা চলাকালে ধাক্কাধাক্কি হয়। সেই ঘটনার জেরে সোমবার রাতে 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকার চকবাজারে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীকে মারধর করেন। এক পর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে পরিসংখ্যান ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর ওপর হামলা চালায়। পরে এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী প্রান্ত আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে 3 বিভাগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। সপ্তাহের ব্যবধানে প্রায় অপরিবর্তিত রয়েছে সব ধরনের সবজির দাম, তবে দাম বেড়েছে ডিমের। এছাড়া মাছ, মাংস, চাল ও ডালের বাজারে রয়েছে আগের মতোই। বাজার দরের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রংপুর স্টেশন বাজারে রয়েছেন সহকর্মী জিতু কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু সবজির যে দাম সেটি কিন্তু খুব বেশি পারেনি, তবে একটি সবজির দাম হেরফের হয়েছে। আপনাদের যদি জানিয়ে রাখি যে আজকে টমেটো গত সপ্তাহের মধ্যে 120 থেকে 150 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া গাজরও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে। আর যদি একটু জানিয়ে রাখি যে কাঁকরোল বিক্রি হচ্ছে 70 থেকে 60 টাকা, ঝিঙে বিক্রি হচ্ছে 70-80 টাকা, আর মূলা বিক্রি হচ্ছে 30-40 টাকা, চাল কুমড়া 50-60 টাকা, দুধ কৃষি বিক্রি হচ্ছে 40-50 টাকা। তবে চিকেন বেগুন গত সপ্তাহের তুলনায় কিন্তু দাম কমে এসেছে। গত সপ্তাহে যে চিকেন বেগুন 70-80 টাকা বিক্রি হয়েছিল সেটি কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পর্যন্ত। আর গোল বেগুন যেটি সেটি বিক্রি হচ্ছে 80 টাকা 100 টাকা পর্যন্ত। আর আপনাদের যদি জানিয়ে রাখি যে ডিমের বাজার সেটি হচ্ছে যে গত সপ্তাহের তুলনায় কিন্তু ডিম আজকে একটু চড়া দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ বড় সাইজের যে ডিম সেটি বিক্রি হচ্ছে 48 টাকা হালি, এবং ছোট যে সাইজের ডিম সেটি বিক্রি হচ্ছে 46 টাকা পর্যন্ত। এছাড়া আমরা মাছের বাজারে খোঁজ নিয়েছি, মাছ গত সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে। সব ধরনের মাছ যে বিক্রি হয়েছিল সেই যদি বলি যে বড় সাইজের রুই যেটি সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা পর্যন্ত। এছাড়া ছোট সাইজের রুই বিক্রি হচ্ছে 280 টাকা পর্যন্ত। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত কিন্তু কাঁচামরিচের দাম ছিল 120 টাকা করে খুচরা বাজারে কেজি। আজকে কিন্তু আজকের বাজারে সেটি কিন্তু বিক্রি দাম বেড়ে হয়েছে 150 থেকে 160 টাকা। খুচরা বাজারে এটি বিক্রি হলে পাইকারিতে আমরা দেখেছি যে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা কেজি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শীতকালীন যে সবজি সেই শীতকালীন সবজির সরবরাহ কিন্তু খুব একটা বাড়েনি, তবে দিন যত যাবে ততই শীতকালীন সবজির সরবরাহ বাজারে বাড়বে। আর শীতকালীন সবজি যদি বাজারে আসে তাহলে কিন্তু দাম একটু সবজির দাম সহনীয় পর্যায়ে আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এরপরে যে শীতকালীন সবজি আমরা দেখেছি যে ফুলকপি যেটি সেটি কিন্তু বাজারে আসতে শুরু করেছে, বিক্রি হচ্ছে 120 টাকা 130 টাকা করে। আর মূলা যেটি সেটি কিন্তু বিক্রি হচ্ছে 30 টাকা 40 টাকা। দর্শক, রংপুর স্টেশন বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু কবির। সরাসরি যাচ্ছে অন্যান্য সংবাদে। বাগেরহাটের কচুয়ায় গভীর রাতে দুর্বৃত্তের হামলায় যুবদল নেতা জাহিদুল ইসলাম মিন্টু নিহত হয়েছেন। সোমবার দিনগত রাতে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, 2 বিয়ের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে মিন্টুর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাইরে থেকে 8 থেকে 10 জন লোক এসে মিন্টুকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে
আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে বাগেরহাট 250 শহর জেলা হাসপাতালে নেন পরিবারের সদস্যরা। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন। গতকাল রাতে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা মতনাথ জাহিদুল ইসলাম মিন্টু দুর্বৃত্তের হাতে হত্যা খুন হয়েছে। আমরা এই খুনের সঠিক তদন্তের মাধ্যমে এর বিচারের দাবি জানাচ্ছি। মারা গেছে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি এবং আমরা শুনি যে তার ফ্যামিলি দুই স্ত্রীর কারণে মতবিরোধ থাকার কারণে ঘটনা ঘটে। পরবর্তীতে শুনতে পাই যে বাইরে থেকেও লোকজন পরে ঘরে আসছিল। তবে আমরা এর তদন্তপূর্বক এবং যারা এই ঘটনা ঘটাইছে এবং উপযুক্ত বিচার চাই। জাহিদুল ইসলাম মিন্টু মাদকাসক্ত ছিল। তিনি 2টা বিয়ে করছেন। প্রথম ওয়াইফের সাথে দ্বিতীয় ওয়াইফ এবং তার ঝামেলা চলছে। গত রাত্রে প্রথম ওয়াইফের সাথে দ্বিতীয় ওয়াইফের ঝামেলা হয়। পরবর্তীতে 3টা গ্রুপ তৈরি হয়। তো আমরা শুনেছি যে এই পারিবারিক কন্দলেরকে কেন্দ্র করে তিনি খুন হতে পারেন। আমরা এতটুকু জানতে পারছি। আর এখন পর্যন্ত গ্রেপ্তার নাই। আমরা গ্রেপ্তারের জন্য থানা পুলিশ প্লাস ডিবি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 43 বছর পর নিজের জমি ফিরে পেলেন এক ভুক্তভোগী। লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের রায়ে প্রায় 3.5 একর জমি বুঝে পেয়েছেন প্রকৃত মালিক বাহার পাটোয়ারি। দীর্ঘ আইনি লড়াই শেষে মিলেছে প্রতীক্ষিত ন্যায় বিচার। রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে আনন্দের সঙ্গে জমির মালিক বাহার পাটোয়ারিদের সম্পত্তি বুঝিয়ে দেয় আদালতের প্রতিনিধি দল। 43 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে লক্ষ্মীপুরের রায়পুরে 43 বছর পর প্রায় 3.5 একর জমি ফিরে পেলেন প্রকৃত মালিক। সোমবার দিনব্যাপী ঢাক ঢোল পিটিয়ে জমির মালিক বাহার পাটোয়ারিদের বুঝিয়ে দেয় আদালতের প্রতিনিধি দল। রায়পুর উপজেলার 10 নম্বর রায়পুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের আয়ুব পাটোয়ারির বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধি দল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করে। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করা হয়। যারা জবরদখলে আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য আমরা 12টার দিকে কাজ শুরু করি। এখন প্রায় 4টা বাজে। আংশিক কাজ করছি, বাকি কাজের জন্য না। এটা কোর্ট যখন আবার অর্ডার দিবে, বাকিটা যেটুকু হয়েছে বাকি অংশ পরবর্তীতে কোর্টের নির্দেশে করতে হবে। আদালত সূত্র জানায়, রায়পুর উপজেলার কাজীরচর মৌজার 356% জমি নিয়ে মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের মধ্যে 1983 সাল থেকে বিরোধ চলছিল। ওই বছর আবিদ ও হানিফ দেওয়ানি মামলা করেন। 21 বছর পর 2004 সালে আদালত তাদের পক্ষে রায় দেন। পরে হাইকোর্টেও সেই রায় বহাল থাকে। আদালতের নির্দেশে প্রশাসন জমি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়। এদিকে 43 বছর পর জমি ফেরত পেয়ে আদালতের প্রতি শ্রদ্ধা জানান জমির মালিক। আজকে 35-36 বছর পর আমি আদালতকে বিশ্বাসী করে আমি আদালতের আশ্রয় নিয়েছিলাম। আজকে আদালত আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হইতে নিম্ন কোর্ট পর্যন্ত আমাকে রায় দিয়ে আজকে আমাকে সরকারিভাবে আমাকে জমি দখল করে বুঝাই দিতেছে। জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। উচ্চ ফলনশীল ধানের ফাঁদে কৃষক। বরগুনায় চারা গাছে শীষ, ধান না পেয়ে দিশেহারা শতাধিক কৃষক। শরীয়তপুরে অভিযান চলাকালে ইসল্যান্ড মৎস্য কর্মকর্তার উপর হামলার চেষ্টা। পদ্মা সেতুর টোল প্লাজার সামনের সড়ক অবরোধ। শেষ দিনে জমজমাট রাকসু নির্বাচনের প্রচারণা। ছাত্রদল শিবিরের ভিপি প্রার্থীর কোলাকুলি, একসঙ্গে কাজের প্রত্যয়। রংপুরে মাছ, মাংস, সবজির দাম স্থিতিশীল। বাড়তি শুধু ডিমের দাম, বাজার মনিটরিং এর দাবি।
এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান, লক্ষ্মীপুরে ৪৩ বছর পর ৩.৫ একর জমি ফিরে পেলেন মালিক। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।